হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। তো আজকের জন্য তোমাদের জন্য একটা স্পেশাল সেশন নিয়ে এসেছি। এখানে আমরা পলিটির যে ইম্পর্টেন্ট রিভিশন গুলো রয়েছে, তোমাদের সামনেই আরআরবি এনটিপিসি পরীক্ষা রয়েছে, তো সবাইকে বেস্ট অফ লাক। তো তোমাদের এই পরীক্ষাতে যাতে আরো বেশি তোমরা ভালো করতে পারো, যাতে প্রিপারেশনের আরো বেশি ভালো হয় পরীক্ষার হলে, যাতে তোমরা কোনো কিছুতে না আটকাও, তার জন্য আমরা পলিটির একটা স্পেশাল সেশন নিয়ে এসেছি। এখানে তোমাদের যাবতীয় যে এতদিন ধরে যে তোমরা প্রিপারেশন করছো, লাস্ট মিনিটে যাতে তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের রিভিশনটাকে পুরোপুরি আবার দেখে নিতে পারো, তার জন্য একটা ক্লাস নিয়ে এসেছি। এখানে সম্পূর্ণভাবে পলিটির ওয়ান শটের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব এবং পরবর্তীকালে কিছু প্রশ্ন উত্তরও আমরা ডিসকাস। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা পলিটির ওয়ান শটের যে ভিডিও সেটা নিয়ে আমরা ডিসকাস শুরু করছি। তাহলে দেখো, আমাদের যে প্রথম চ্যাপ্টারটা থাকে সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে সংবিধান গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট। এবং আমরা জানি যে এখানেও কিন্তু আমাদের বেসিক্যালি কিছু অ্যাক্টস পড়তে হয়। ব্রিটিশ যে আইনগুলো রয়েছে, যেই আইনের দ্বারা আমাদের ভারতীয় সংবিধানের অনেক কিছু প্রভাবিত হয়েছে, তো সেইগুলো আমরা পড়ি। তো এইখানে আমরা কিন্তু এইগুলোই ডিসকাস করে নেব। তো তোমরা এই ডেট গুলো তোমরা দেখতে পাচ্ছ, যে ডেট গুলো কিন্তু জানা এখানে খুব ইম্পর্টেন্ট। যেরকম দেখো, 1600 শতাব্দীতে ব্রিটিশ ইন্ডিয়াতে ভারতে আসে, এবং সেই সময় তোমরা জানো যে কুইন এলিজাবেথ ওয়ান কিন্তু সেই সময় ইংল্যান্ডের যে যে রাজা বা রানী তার কিন্তু দায়িত্বে থাকে, মানে ক্রাউনের দায়িত্বে থাকে। তো তিনি চার্টার অ্যাক্ট বলতে পারো, মানে চার্টার অ্যাক্ট ঠিক বলা যায় না, এটাকে আরো যদি ভালো করে বলতে হয় তাহলে আমাকে বলতে হবে রয়্যাল চার্টার অ্যাক্ট। এই রয়্যাল চার্টার অ্যাক্টের মধ্যে দিয়ে কুইন এলিজাবেথ ওয়ান ট্রেডিং রাইটস, ব্যবসা বাণিজ্য করার যে ক্ষমতা, সেটি কাকে দিচ্ছে? সেটা কিন্তু দিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কাকে দিচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কিন্তু ব্যবসা বাণিজ্য করার যে ক্ষমতা বা ব্যবসা বাণিজ্য করার যে অধিকার, সেটা কিন্তু দিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবার তোমরা দেখো যে 1765-এ, কবে? 1765-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইট মানে কি? অনেকেই হয়তো ভাবে স্যার দিওয়ানি রাইট মানেই হচ্ছে ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা। না, দিওয়ানি রাইট মানে কিন্তু শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা না। দিওয়ানি রাইটস মানে হচ্ছে কর আদায় করার ক্ষমতা, এবং কেউ যদি কর না দেয় তাহলে অবশ্যই তাকে পানিশ করার ক্ষমতা, মানে রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল জাস্টিস। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। এবং পরবর্তীকালে তোমরা জানো যে শাহ আলম টু এর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের কিন্তু ব্যাটেল হয়, ব্যাটেল অফ বাক্সার। এই ব্যাটেল অফ বাক্সারে কিন্তু শাহ আলম টু হেরে যায়, এবং তারা এই দিওয়ানি রাইট অর্জন করে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা থেকে, এবং তারা ভারতে এই রুল করতে শুরু করে, বা এই দিওয়ানি রাইট অর্জনের ফলে। আচ্ছা, দিওয়ানি রাইটটা তারা কোন ট্রিটির আন্ডারে পায়, কোন চুক্তির আন্ডারে পায়? হচ্ছে ট্রিটি অফ আলাহাবাদ। এই ট্রিটি অফ আলাহাবাদের যে ভিত্তিতে তারা কিন্তু এই দিওয়ানি রাইটটা পাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে ব্রিটিশরা তার মানে যে ট্রিটি অফ আলাহাবাদের ব্যাপারে তারা কিন্তু রুল করতে শুরু করলো। কিন্তু খেয়াল রাখবে যে তারা যখন রুল করতে শুরু করে, সেই সময় কিন্তু তাদের মনে হয় যে তাদের কিছু আইনের প্রয়োজন রয়েছে, লজ অ্যাক্টের প্রয়োজন রয়েছে, যেটার দ্বারা তারা রুল করতে পারবে। এই জন্য তারা কি করে? তারা প্রথম যে অ্যাক্টটা আনে সেটা তোমরা জানো, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তো আমরা এই যে ব্রিটিশ শাসনকে দুভাগে ভাগ করতে পারি, দুটো পিরিয়ডে। একটা হচ্ছে 1773 থেকে আমরা ভাগ করতে পারি 1858, যেখানে কিন্তু পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু রাইটস ছিল। তো এইখানটা, এই যে পিরিয়ডটা, এটাকে বলা হতো কিন্তু কোম্পানি রুল, কারণ যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটিকে চালাচ্ছে, কোম্পানি রুল। এবং পরবর্তীকালে বলতে
1858 থেকে 1947, 1858 থেকে 1947 এটা কি বলা হতো কেউ বলতে পারবে? একদমই তাই, কারণ তোমরা জানো যে সিপাহি বিপ্লবের পরে সরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আর থাকে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হয় এবং পুরোপুরি রুলটা কিন্তু কে করে? রুলটা কিন্তু করা হয় একদম বলতে পারো যে ব্রিটিশ যে ক্রাউন তার আন্ডারে কিন্তু রুলটা চলে আসে। তো এখানে অ্যাবলিশন মানে 1858 যেটাকে আমরা ক্রাউন রুল বলে জানি, তো এই যে পিরিয়ডটা এটাকে কিন্তু বলা হচ্ছে ক্রাউন রুল, কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু করে দেয়া হয় অ্যাবলিশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে করে দেয়া হয় অ্যাবলিশ। তাহলে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। তো এই যে পিরিয়ডটা এটাকে বলা হচ্ছে কোম্পানি রুল এবং এই যে পিরিয়ডটা এটাকে বলা হচ্ছে ক্রাউন রুল। আচ্ছা, তারপরে তোমরা দেখবে যে কিছু কিছু অ্যাক্ট আছে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেরকম দেখো রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট 1773, তোমরা জানো এটা হচ্ছে প্রথম কিন্তু অ্যাক্ট। তো এতে কি করা হয়? এতে গভর্নর অফ বেঙ্গলকে করে দেয়া হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য 4 জন এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যকে আনা হয়, 4 জন এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যকে কিন্তু আনা হয়। এবং তার পাশাপাশি তোমরা জানো যে যেহেতু দিওয়ানি মানে এই শাস্তি দেওয়ার ক্ষমতাও পড়ে, অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণের ক্ষমতাও পড়ে, এজন্য কিন্তু সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টেরও কিন্তু গঠন করা হয়, এস্টাবলিশ করা হয় 1774-এ। কোথায় করা হয়? ক্যালকাটাতে, ক্যালকাটার ফোর্ট উইলিয়ামে কিন্তু করা হয়। এবং সেই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন তার নাম ছিলেন এলিজা ইমফে। ভালো করে মাথায় রাখবে এটা। নেক্সট তোমরা জানো যে 1858 পরবর্তীকালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু ক্ষমতা চলে যাচ্ছে এবং ক্রাউন রুল কিন্তু সেখান থেকে শুরু হচ্ছে। এবং আমরা জানি যে এটাকে অনেকে আবার গুড গভর্নেন্স অ্যাক্ট বলেও জানে। কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু খেয়াল রাখবে সেটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ কিন্তু অনেক কিছু আমরা দেখেছি যে সেখানে কিন্তু করা হচ্ছে, যেরকম ভাইসরয়ের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু খেয়াল রাখবে। পোর্টফোলিও বা ফর এক্সাম্পল তোমরা দেখতে পারবে যে ভাইসরয়ের যে কি বলবো তোমাদের যে ওই অর্ডিন্যান্স ইস্যু করার ক্ষমতা, এগুলো কিন্তু আমরা সবকটাই এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এটিকে দেখতে পাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটাকে খেয়াল রেখে চলবে। আচ্ছা, নেক্সট নেক্সট কি আমাদের পয়েন্ট রয়েছে? আচ্ছা, নেক্সট আমাদের পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে তোমরা জানো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের 1909, ঠিক আছে, এই যে 1909 তোমরা দেখছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানেও কিন্তু কিছু জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। যেরকম তোমরা জানো যে এটাকে আমরা আবার মরলে মিন্টো রিফর্ম, মরলে মিন্টো রিফর্ম নামেও কিন্তু আমরা জানি। এবং এখানে কি করা হয়েছিল? সব থেকে ইম্পর্টেন্ট যে এখানে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে ভোটের বিভাজন, কমিউনালাইজেশন অফ পলিটিক্স, ঠিক আছে, বলতে পারো তোমরা যে বা ধর্মের ভিত্তিতে রিলিজিয়ান পলিটিক্স, বা যেটাকে আমরা আরো সফিস্টিকেটেড ভাষায় আমরা যেটাকে বলতে পারি কমিউনাল পলিটিক্স, এটা কিন্তু শুরু হয়। তার জন্য মিন্টোকে কিন্তু বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া। এই কমিউনাল পলিটিক্স কিন্তু এরই মাধ্যমে শুরু করা হচ্ছে, ঠিক আছে, এটা একটুখানি ভালো করে খেয়াল রাখবে। এবং তার পরবর্তীকালে যেটাকে আমরা বলি মন্টেগ চেমসফোর্ড রিফর্ম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে আমরা বলে ডাকি মন্টেগ চেমসফোর্ড
রিফর্ম। এখানেও তোমরা জানো যে ডাইআরকি ইন্ট্রোডিউস করা হচ্ছে, বাইক্যামেরালিজম দ্বিকক্ষ ইন্ট্রোডিউস করা হচ্ছে, আমাদের পাবলিক সার্ভিস কমিশন এটা 1926 সালে কিন্তু গঠন করা হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এবং আমাদের যে মেন পয়েন্ট যেটা দিয়ে আমরা দেখেছি যে আমাদের অনেক প্রশ্ন কিন্তু আসে, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তোমরা জানো অল ইন্ডিয়া ফেডারেশন, এই অল ইন্ডিয়া ফেডারেশন ইন্ট্রোডিউস করা হয়। আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনে আজকে যে আমরা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট দেখছি, সেটা কিন্তু সেই সময় তো আর ইউনিয়ন লিস্ট বলা হতো না, সেই সময় ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, এবং কনকারেন্ট লিস্ট ইন্ট্রোডিউস করা হয়। এবং নতুন যদি কোনো আইটেম আসে সেটা কিন্তু কোথায় থাকবে, সেটা কিন্তু অ্যাড হবে রেসিডিউরি পাওয়ারে। এই রেসিডিউরি পাওয়ারটা কার কন্ট্রোলে ছিল? সেই সময় কিন্তু এটা ছিল ভাইসরয়ের কন্ট্রোলে, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু আমাদের পার্লামেন্টের কন্ট্রোলে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। তাছাড়া আর কি স্যার পয়েন্ট ছিল? বাইক্যামেরালিজম প্রভিন্সে ইন্ট্রোডিউস করা হয়, জানো তোমরা। 2 নম্বর, বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হচ্ছে ইন প্রভিন্স। প্রভিন্সে বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হচ্ছে, ডাইআরকি সেন্টারে ইন্ট্রোডিউস করা হচ্ছে। যদি বলে, আচ্ছা শোনো, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, অনেক সময় গুলিয়ে ফেলো তোমরা যে ডাইআরকি প্রথম স্যার কবে কোথায় ইন্ট্রোডিউস করা হয়। তাহলে প্রথম কিন্তু খেয়াল রাখবে ডাইআরকি ইন্ট্রোডিউস করা হচ্ছে 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, এটা কিন্তু সেন্টারে ইন্ট্রোডিউস করা হচ্ছিল। আচ্ছা, তার পাশাপাশি স্যার, তার পাশাপাশি এই যে পাবলিক সার্ভিস কমিশনকে দুভাগে ভাগ করা হয়, তোমরা জানো যে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রের যে চাকরি, যে প্রতিযোগিতামূলক চাকরি, তার জন্য ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, যেটা আজকের ইউপিএসসি তে পরিণত হয়েছে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন, যেটা আজকে আমরা জানি স্টেট পিএসসি তে পরিণত হয়েছে, এবং তার পাশাপাশি জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনেরও কথা বলা হচ্ছে। ওকে, তাহলে এইগুলো কিন্তু আমাদের রয়েছে। এবং 5 নম্বর, ফেডারেল কোর্ট, সুপ্রিম কোর্টকে ফেডারেল কোর্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, যে রাজ্য কেন্দ্রর সম্পর্কতে যদি কোনো রকম ঝামেলা হয়, তার যে বিচারাধীন বা বিচার করার যে ক্ষমতা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই কটা অ্যাক্ট, কিন্তু তোমাদের খেয়াল রাখতেই হবে। বাকি অ্যাক্টগুলো রাখতে হবে, বাট এইগুলো ইম্পর্টেন্ট। এবার তোমরা জানো যে পরবর্তীকালে আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের ভিত্তিতে আমরা যখন আর কি সংবিধান বানানোর যে অধিকার, সেটা আমাদের ব্রিটিশ দেয়। তো সেই সংবিধান বানানোর যে অধিকার, তার ভিত্তিতে আমরা যে সংবিধান তৈরি করব, তার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ গঠন করার কথা কিন্তু ভারতীয়রা বলে। 1934-এ তোমরা জানো এম.এন. রয় এই ডিমান্ডটা প্রথমে রেখেছিলেন। পরবর্তীকালে 1935 সালে কিন্তু কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডটাকে রাখে, এবং 1940 সালে আগস্ট অফারের মধ্যে দিয়ে ব্রিটিশরা এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করে। তো ব্রিটিশরা কিন্তু দুটো কমিশন পাঠানোর কথা বলেছিল, তারা বলেছিল যে হ্যাঁ আমরা সাহায্য করব, কারণ দেখো সেই সময় তো ব্রিটিশ ছাড়া তো আর অন্য কোনো দেশ ছিল না যাদের সংবিধান বানানোর ক্ষেত্রে একটা বিশাল বড় তাদের নলেজ ছিল। তো ব্রিটিশরা বলে আমরা সাহায্য করব তোমাদের গণপরিষদ গঠন করতে। এই গণপরিষদের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তের যারা প্রতিনিধি রয়েছে তারা আসবে, এবং তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সংবিধান তৈরি করবে। তো সংবিধান বানানোর ক্ষেত্রে ব্রিটিশরা কিন্তু দুটো কমিটিকে পাঠায়। সেই কমিটির নাম কি? প্রথম হচ্ছে ক্রিপস প্রপোজাল। তোমরা জানো 1942-তে ক্রিপস প্রপোজাল ইন্ডিয়াতে আসে, কিন্তু সেটা মুসলিম লীগ রিজেক্ট করে দেয়, কারণ মুসলিম লীগ
আলাদাভাবে আরেকটা গণপরিষদ চাইছিল তাদের পাকিস্তানের জন্য। নেক্সট তোমরা জানো সেটি হচ্ছে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান। যেহেতু ক্রিপস প্রপোজাল ফেইল্ড হয়ে যায় তো ক্যাবিনেট মিশন প্ল্যান আসে। মাথায় রাখবে এর কিন্তু 3 জন সদস্য ছিল, 3 মেম্বার্স। 3 মেম্বার্স কারা কারা ছিল নাম বলতে পারবে? দিতে পারে কিন্তু, যে এই 3 মেম্বার্স কারা কারা ছিল, এটা হিস্ট্রির কোশ্চেনও হতে পারে, পলিটির কোশ্চেনও হতে পারে। ছিল প্যাট্রিক লরেন্স, ছিল এভি আলেকজান্ডার, এবং ছিলেন স্যার স্ট্যানফোর্ড ক্রিপস। আমি এস ক্রিপস লিখছি, হ্যাঁ, তাহলে এরা কিন্তু এসেছিল এবং এদের রেকমেন্ডেশনের ভিত্তিতেই কিন্তু গণপরিষদ গঠন করা হয়। কবে? 1946 নভেম্বরে। আমরা জানি যে গণপরিষদ যে অ্যাডপশন গৃহীত, এটি কিন্তু মানে গণপরিষদ গৃহীত না, মানে গণপরিষদের মধ্যে দিয়ে সংবিধান গৃহীত করা হয়, কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতেই কিন্তু আমরা বলতে পারো যে সংবিধানটাকে বানিয়েছি। ওকে, তাহলে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। চলে আসছি আমরা। আচ্ছা, আরেকটা কথা, এখানে না অনেক না ডেট তোমাদের গুলিয়ে যেতে পারে। মাথায় রাখবে নভেম্বর 1946 ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। আবার নভেম্বর 1949 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান গৃহীত করে। দুটোর মধ্যে কিন্তু গোলাবে না, একটা হচ্ছে 46 গঠন করা এবং 1949 গৃহীত করা সংবিধান। এবার দেখো এখানে আরো কিছু ডেট মাথায় রাখতে হবে, যেরকম দেখো 9 ডিসেম্বর 1946 যেই সময় গণপরিষদের প্রথম মিটিং হয়, তো প্রথম মিটিং এ অস্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? অস্থায়ী সভাপতি হিসেবে ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ সিনহা কিন্তু এই অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি যেহেতু সেই সময় গণপরিষদের সব থেকে সিনিয়র মোস্ট ওল্ডেস্ট মেম্বার ছিলেন, তাকে করা হয়। পরবর্তীকালে মাথায় রাখবে তার দুদিন পর মানে 11 ডিসেম্বর 1946 রাজেন্দ্র প্রসাদকে কিন্তু গণপরিষদের পার্মানেন্ট বা স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে এইচ.সি. মুখার্জি কিন্তু থাকে। পরবর্তীকালে অবজেক্টিভ রেজলিউশন আমি একবার দেখিয়ে দিই, যে প্রিয়াম্বল, যেটা আজকে আমরা প্রিয়াম্বল বলছি, যে সংবিধানের, যদি আমি সংবিধানকে শর্টে জানতে চাই, সংবিধানের মেন ফিলোসফি, সংবিধানের মেন আইডিয়া যদি আমি শর্টে বুঝতে চাই, তাহলে আমরা একবার প্রিয়াম্বলের দিকে চোখ দেব। তো এই যে প্রিয়াম্বলের যে বিষয়টা মাথায় রাখবে, এইটা সেই সময়ে বলা হতো অবজেক্টিভ রেজলিউশন। আচ্ছা, এই অবজেক্টিভ রেজলিউশনটা 13 ডিসেম্বর 1946 মানে 9th 11 13 মানে আমি যদি দুদিন করে অ্যাড করি আর কি, 13 ডিসেম্বর 1946 এই অবজেক্টিভ রেজলিউশনটাকে মুভ করা কিন্তু অবজেক্টিভ রেজলিউশনটাকে ইন্ট্রোডিউস করা হয় গণপরিষদে। কার দ্বারা? জওহরলাল নেহরুর দ্বারা। এবং এটা গণপরিষদে পাস কবে করা হয় বা অ্যাডপ্ট কবে করা হয়? অ্যাডপ্ট করা হয় জানুয়ারির 22 তারিখ 1947। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবং যেটা তোমাদের দুটো ডেট তোমাদের বললাম, একটা হচ্ছে 26 নভেম্বর 1949, এটা হচ্ছে অ্যাডপশনের তারিখ, যেদিনকে আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয়। সেই সময় আমাদের 395টা আর্টিকেল ছিল, 8টা শিডিউল ছিল, 22টা পার্ট ছিল। সংবিধান তৈরি করতে প্রায় 3 বছরের কাছাকাছি সময় লাগে, 2 বছর 11 মাস 18 দিন। এবং আমাদের এই 26 জানুয়ারি 1950 তোমরা মাথায় রাখবে খুব ভালো করে, এটা কিন্তু যেই দিনকে সংবিধান ইমপ্লিমেন্ট হয়েছে, কেম ইনটু বিং যেটা বলতে পারো। কেন এই ডেটটা? কারণ এই ডেটটা কিন্তু পূর্ণ স্বরাজ ডে, লাহোর সেশন অফ কংগ্রেসের এই দিনে আমরা কিন্তু ঘোষণা করি যে আমরা সম্পূর্ণ স্বাধীনতা আমরা পাবো। তো সেই ডেটটাকে মাথায় রেখে কিন্তু জানুয়ারি 26 তারিখে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। এবার চলে আসছি আমরা প্রিয়াম্বল, প্রস্তাবনা। তোমরা বলতে পারো যে কোনো বই যদি আমরা পড়ি, তাহলে বইয়ের তো প্রথমেই চ্যাপ্টার্স পার্টের ব্যাপারে লেখা থাকবে না, প্রথমে লেখা থাকে একটা সূচনা পত্র বা সূচিপত্র, যেটার দ্বারা আমরা বইয়ের শর্টে জানতে পারি যে বইয়ের মূল ধারণাটা কি, বইয়ের মূল বক্তব্যটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারো প্রিফেস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিফেস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, খেয়াল রাখবে খুব ভালো করে। আচ্ছা, এখানে আমরা সংবিধানের যে মূল বক্তব্য বা মূল ফিলোসফি আমরা শর্টে জানতে পারি। তাহলে শর্ট নোট টু দ্য কনস্টিটিউশন,
এবং আর আর কি হতে পারে, এবং এটা হচ্ছে ফিলোসফি বলতে পারো, যে মেন কি আইডিয়া, আমরা এই সূচনা পত্র থেকে কিন্তু জানতে পারি। তো কি রয়েছে স্যার সূচনা পত্রে, একবার দেখে নিই আমরা। আমাদের সূচনা পত্র দেখো প্রথমেই শুরু হচ্ছে উই দ্য পিপল, মানে এখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের। আজকে সংবিধান কাদের জন্য বানানো হয়েছে? আমাদের জন্যই তো বানানো হয়েছে, যাতে যাতে ভারতের নাগরিকরা সকল অধিকার, সকল রাইট, সকল লিবার্টি এইগুলো সব পেতে পারে, স্বাধীনতা পেতে পারে। তাহলে আমাদের জন্য, তাহলে আমরা বলতে পারি উই দ্য পিপল হচ্ছে সোর্স অফ দ্য কনস্টিটিউশন, সোর্স। আমাদের জন্যই সংবিধান গঠন করা হয়েছে। এবার দেখো তারপরে লেখা আছে আমাদের যে রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যে ব্যাপার, যে আমাদের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট কি রয়েছে, আমাদের নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট কি রয়েছে, তার ব্যাপারে আমরা জানতে পারি। নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, সভারেন, সার্বভৌম, 1947-এর পরে আমরা ফ্রি, সোশ্যালিস্ট, সমাজতন্ত্রবাদ, আমাদের এখানে একটা মিক্সড ইকোনমিক মডেল আছে, পাবলিক প্রাইভেট দুজনাই কিন্তু এখানে ফাংশন করতে পারে, সেকুলার, ধর্মনিরপেক্ষতার কথা আমরা পাই আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28, আমরা ডেমোক্রেসি পাই, আমাদের ইনডাইরেক্ট ডেমোক্রেসি কিন্তু রয়েছে, আমরা সরাসরি আইন বানানোর ক্ষেত্রে অংশগ্রহণ না করলেও আমরা কিন্তু ইলেকশনের মাধ্যমে আমাদের যে প্রতিনিধি এমপি বা এমএলএ দেরকে ইলেক্ট করে থাকি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, এবং রিপাবলিক, আমাদের একজন প্রজাতান্ত্রিক হেড রয়েছে যাকে আমরা রাষ্ট্রপতি বলি। তা এইগুলো কি? এটা হচ্ছে আমাদের নেচার। হ্যাঁ, এগুলো হচ্ছে, আমি এখানে লিখছি নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ওকে, গেল। আচ্ছা, এবার দেখো অবজেক্টিভ। অবজেক্টিভ মানে আমাদের দেশ কি করতে চায় তার। দেখো কোনো একটা, আজকে আমরা একটা ব্যক্তি, আমাদের একটা নেচার আছে, কিন্তু তো অবশ্যই আমি তো আমার নেচারকে পাল্টাবো, আমি তো আমার নেচারকে চেঞ্জ করার কথা ভাববো। তাহলে এই যে নেচারটা আমাদের রয়েছে, সেই নেচারের যে চেঞ্জেস গুলো, সেই চেঞ্জেস গুলোর যে মোটিভেশন, তার ব্যাপারে কিন্তু উল্লেখ আছে এই জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। এটাকে আমরা বলতে পারি যে অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান স্টেট, অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ঠিক আছে, এটাও কিন্তু একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে এবার দেখো অবজেক্টিভ কি হিসেবে রয়েছে, 4 রকমের দেখো ভাবে রয়েছে, তাই তো। জাস্টিস, ন্যায়, ন্যায় মাথায় রাখবে 3 রকমের আমাদের রয়েছে। সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। লিবার্টি আমাদের 5 রকমের রয়েছে, ভাবার অধিকার, নিজেকে ব্যক্ত করার অধিকার, বিশ্বাসের অধিকার, যে কোনো ধর্মের আচার আচরণ পালন করার অধিকার। ইকুয়ালিটি আমাদেরও কিন্তু 3 রকমের রয়েছে, খেয়াল রাখবে, সিভিক, পলিটিক্যাল, ইকোনমিক। এবং ফ্রেটার্নিটি মানে একতা বা ঐক্যতার ব্যাপারে বলা আছে। এর মধ্যে 3টে শব্দ তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। এই 3টে প্রিয়াম্বলের শব্দ কিন্তু আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। এই 3টে শব্দই কিন্তু আমরা অ্যাড করেছি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মানে ইন্দিরা গান্ধী সেই সময় ইন্ডিয়াতে কিন্তু এমার্জেন্সি চলছিল। ওকে, ক্লিয়ার? চল চলে যাচ্ছি আমরা এবার নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট আমাদের চলে আসছি ফান্ডামেন্টাল রাইট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য কনস্টিটিউশন তোমরা বলতে পারো, সেটি হচ্ছে আমাদের মৌলিক অধিকার। তাহলে এই মৌলিক অধিকার আমরা কিন্তু জানি যে এটা আমরা ইউনাইটেড স্টেটস এর বিল অফ রাইটস থেকে ইনফ্লুয়েন্সড হয়ে নিয়েছি। মৌলিক অধিকারের কথা আমাদের উল্লেখ আছে আর্টিকেল 12 থেকে 35 পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং মৌলিক অধিকার মানুষের ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। তো কি রয়েছে এখানে আমরা একটু দেখে নিই তাহলে। দেখো আমাদের বেসিক্যালি তোমরা বলতে পারো যে আর্টিকেল 14 থেকে 32 আমাদের মৌলিক অধিকার রয়েছে, 6খানা, আগে 7খানা ছিল। কিন্তু তোমরা জানো যে রাইট টু প্রপার্টি, জমির যে অধিকার, সেটা কিন্তু আর মৌলিক অধিকার নেই, কারণ 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে কিন্তু এটাকে খারিজ করে দেওয়া হয়েছে। এখন আর সেটা মৌলিক অধিকার হিসেবে ফাংশন করে না, জানি আমরা এইগুলো। আচ্ছা, কিন্তু খেয়াল রাখবে অনেক সময় না প্রশ্ন দিয়ে দেয় যে স্যার আর্টিকেল 12 আর 13 তাহলে কি? তাহলে খেয়াল রাখবে আর্টিকেল 12
আমাদের রয়েছে রাজ্যের সংজ্ঞা, যে রাষ্ট্র হিসেবে আমরা কাকে দেখি, ডেফিনেশন অফ দ্য স্টেট। এবং আর্টিকেল 13 আমাদের রয়েছে কোনো আইন যদি মৌলিক অধিকার খর্ব করে তাহলে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, আচ্ছা বিচার ব্যবস্থা বাই দ্য ওয়ে কিন্তু স্টেটের অংশ না, এটা একটুখানি বলে দিই আমি। স্টেটের অংশ তোমরা বলতে পারো লেজিসলেচার মানে আইনসভা, এক্সিকিউটিভ অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট। আমরা এটাও বলতে পারি যে লোকাল অথরিটি গুলো, যেরকম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকাল অথরিটি গুলো। এবং আমরা বলতে পারি সেই সমস্ত সংস্থা বা যেটা রাজ্যের দ্বারা চালিত বা রাজ্যের দ্বারা যেটা তৈরি করা হয়েছে, স্ট্যাটিউটারি, নন স্ট্যাটিউটারি অর্গানাইজেশন, যেটা সরকারি আধা বেসরকারি সংস্থাগুলো যেগুলো রাজ্যের দ্বারা তৈরি বা রাজ্যের দ্বারা শাসিত। তাহলে স্ট্যাটিউটারি, স্ট্যাটিউটারি, নন স্ট্যাটিউটারি অর্গানাইজেশন যেগুলো রাজ্যের দ্বারা চালিত বা রাজ্যের দ্বারা মানে রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত আর কি। তো যেরকম ফর এক্সাম্পল এলআইসি, ওএনজিসি, এইগুলো আর কি। কিন্তু দেখো এখানে কিন্তু কোথাও জুডিশিয়ারি পড়ছে না। কেন জুডিশিয়ারি পড়ছে না? কারণ আমাদের যদি মৌলিক অধিকার খর্ব করা হয় তাহলে আমি কার কাছে যাব? আমাকে তো জুডিশিয়ারির কাছেই যেতে হবে। তাহলে জুডিশিয়ারি নিজে যদি রাষ্ট্রের অংশ হয় তাহলে জুডিশিয়ারি বিচার কি করবে? কারণ হতেই পারে আজকে পার্লামেন্ট কোনো একটা আইন বানিয়ে আমার মৌলিক অধিকার কাড়লো, আজকে কোনো একটা সরকারি সংগঠন বা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংস্থা মৌলিক অধিকার কাড়লো, তাহলে জুডিশিয়ারিও যদি ওর অংশ হয় তাহলে বিচারটা কে করবে? এই জন্য কিন্তু এর অংশ না। আমি যেটা বলছিলাম যে আর্টিকেল 13 রয়েছে কোনো আইন যদি আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে তাহলে সেই আইনটাকে জুডিশিয়াল রিভিউ, পুনর্বিবেচনার মাধ্যমে কিন্তু ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, অসাংবিধানিক ঘোষণা করা দেওয়া যেতে পারে। যেরকম আমরা রিসেন্টলি জানি 2023 সালে ইলেকটোরাল বন্ড যেটা সরকার এনেছিল, ইলেকটোরাল বন্ডকে শুধুমাত্র আরটিআই, রাইট টু ইনফরমেশনের এগেনস্টে এটি যাচ্ছে বলে কিন্তু অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা বাকি যে আর্টিকেল গুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। তাহলে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 আমাদের রয়েছে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার আমাদের রয়েছে। এতে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তোমরা জানো ইকুয়ালিটি বিফোর ল আইনের কাছে মানে আইন কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করে না, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে আইনের চোখে কিন্তু সবাই সমান, আইনের ওপরে কেউ না, এই সমস্ত। ইকুয়ালিটি বিফোর ল আমরা কিন্তু নিয়েছি ইউকে থেকে, আবার ইকুয়াল প্রোটেকশন অফ ল আমরা নিয়েছি ইউএসএ থেকে। এটার যে কনসেপ্ট সেটা হচ্ছে নেগেটিভ ইন ক্যারেক্টার, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল এর যে ক্যারেক্টার সেটা কিন্তু পজিটিভ। রয়েছে আমাদের আর্টিকেল 15 রয়েছে, যেখানে কারোর সাথে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ এবং জায়গার ভিত্তিতে কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 16তে রয়েছে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে, এবং এখানেও কিন্তু ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জায়গা এবং বংশ পরম্পরার ভিত্তিতে কারোর সাথে ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল 17 আমাদের রয়েছে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা কিন্তু একটা অফেন্স, অস্পৃশ্যতা কেউ যদি করে বা প্র্যাকটিস করে তাহলে কিন্তু এটা একটা অফেন্স, ক্রিমিনাল অফেন্স। এবং আমাদের আর্টিকেল 18 রয়েছে অ্যাবলিশন অফ টাইটেল, কোনো টাইটেল কিন্তু নেওয়া যাবে না। এখানে ডিস্টিংশন রয়েছে, এক্সেপশন রয়েছে, মিলিটারি টাইটেল নিতে পারো, একাডেমিক নিতে পারো, অন্য কোনো টাইটেল কিন্তু নেওয়া যাবে। দেন দেখো আমাদের রয়েছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। এখানে তোমরা জানো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 19। আর্টিকেল 19 আমরা 6 ফ্রিডমস পাই, 6 রকমের স্বাধীনতা কিন্তু আমরা এখানে পাই। কি কি স্যার স্বাধীনতা আমরা পাই সেটা কিন্তু আমরা দেখে নেব। তাহলে আমরা 6 রকমের কি স্বাধীনতা পাচ্ছি? আমরা পাচ্ছি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার। আজকে ভারতে আমি যেটা ভাবছি সেটা ব্যক্ত করতে পারি, মুখে বলে, লিখে বা পাবলিশ করে, এটা রয়েছে আমাদের। অ্যাসেম্বলি আমাদের রয়েছে, জমায়েত হওয়ার অধিকার রয়েছে।
যে কোনো অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, ইউনিয়ন, পলিটিক্যাল পার্টি, সংগঠনের সাথে আমি জয়েন হতে পারি, তৈরি করতে পারি। ভারতের যে কোনো জায়গায় আমি ফ্রিলি ঘুরে বেড়াতে পারি, যে কোনো জায়গায় আমি চাইলে থাকতে পারি, রিসাইড করতে পারি, এবং যে কোনো প্রফেশন, ব্যবসা বাণিজ্যর সাথে আমি যুক্ত থাকতে পারি। তাহলে এইগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মাথায় রাখবে সবগুলোতেই কিন্তু রেস্ট্রিকশনস রয়েছে আবার, হ্যাঁ, সবগুলোতেই, মানে এগুলো কিন্তু অ্যাবসলিউট না, এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে। রেস্ট্রিকশন কে বসায়? রেস্ট্রিকশন কিন্তু আমাদের বসাচ্ছে পার্লামেন্ট, এটাও কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট চলে আসছি আমি এবার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। স্যার এক্সপ্লয়টেশনের মানে কি? এক্সপ্লয়টেশনের মানে হচ্ছে যে শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে শোষণের বিরুদ্ধে স্যার আমাদের কিরকম অধিকার রয়েছে? তাহলে খেয়াল রাখবে, আমাদের রয়েছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার মানে হচ্ছে যে কাউকে কিন্তু, মানে কি বলবো তোমাদের, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপার যে কাউকে জোর করে কাজ করানো যাবে না, বা মানুষ বিক্রয়, মানে ক্রয় বিক্রয়, এগুলো কিন্তু করা যাবে না। তো এই সমস্তগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে, ঠিক আছে। বন্ডেড লেবার, স্লেভারি, হিউম্যান ট্রাফিকিং, এগুলো করা যাবে না। এবং আর্টিকেল 24 আমাদের রয়েছে যে কোনো বাচ্চা যার বয়স 14 বছরের কম, তাকে দিয়ে কোনো রকম ডেঞ্জারাস বা হার্মফুল কাজ করানো যাবে না। এটাও কিন্তু আমাদের এখানে রয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমি চলে আসছি রিলিজিয়ান, ধর্মের অধিকার। ধর্মের স্যার অধিকার আমাদের কি রয়েছে? তাহলে খেয়াল রাখবে, আমাদের কিন্তু রয়েছে এখানে ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রোপোগেশন। মানে আমি ভারতে থাকলে যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারি, যে কোনো ধর্মে, মানে যে কোনো ধর্মের ব্যাপারে আমি জানতে পারি, ধর্মের আচার আচরণ পালন করতে পারি, আমার ধর্মের ব্যাপারে আমি অন্যকে ব্যাখ্যা করতে পারি, বলতে পারি, এইটারও কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। রাইট টু ম্যানেজ রিলিজিয়ান অ্যাফেয়ার আমাদের রয়েছে। রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার মানে কি? রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার মানে আমি যে কোনো ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত হতে পারি, সেই ধর্মীয় সংগঠনের কোনো সংস্থা আমি খুলতে পারি, সেটাকে মুভ করতে পারি, সেটাকে নিজের মতো করে নিয়ন্ত্রিত করতে পারি। আর্টিকেল 27 বলছে আমাদের, আমার যে কোনো ধর্ম মেনটেন করতে গেলে বা তার প্রমোশনের জন্য কিন্তু কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না, কাউকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের রয়েছে আর্টিকেল 28, মাথায় রাখবে, যেগুলো পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্টেট ফান্ডেড, স্টেট অ্যাডমিনিস্ট্রার্ড। ভালো করে মাথায় রাখবে, আমি কিন্তু সেই সব সংগঠনের কথা বলছি না যেগুলো শুধুমাত্র রাজ্যের দ্বারা চিহ্নিত বা রাজ্যের দ্বারা গঠিত, এমন না, পুরোপুরি সরকারি হতে হবে। সেই সরকারি সংগঠনে কোনো রকম ধর্মীয় রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, আমাদের 5-এ রয়েছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইট ফর মাইনরিটি। কালচারাল এডুকেশনাল রাইট ফর মাইনরিটি মানে হচ্ছে আমাদের মাইনরিটি বলতে এখানে কিন্তু সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে। আর্টিকেল 29-এ বলছে সকল সংখ্যালঘু, সকল শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, যাদের ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন তাদের লেখনী, তারা তাদের মতো করে তাদের সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারে। এবং তার সাথে সাথে বলছে যে যারা মাইনরিটি আছে, এইখানে মাইনরিটি মানে দু ধরনের মাইনরিটির কথা বলছে, একটা হচ্ছে রিলিজিয়াস, ধর্মর ভিত্তিতে, এবং একটা হচ্ছে লিঙ্গুইস্টিক, ভাষার ভিত্তিতে। যারা রিলিজিয়াস মাইনরিটিস বা লিঙ্গুইস্টিক মাইনরিটি, তারা কিন্তু তাদের মতো করে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, মানে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, সেটা তৈরি করতে পারে, সেটাকে নিজের মতো করে কিন্তু নিয়ন্ত্রিত করতে পারে। এবং আর্টিকেল 32 আমাদের রয়েছে কনস্টিটিউশনাল রেমিডিস। তোমরা জানো আর্টিকেল 32-তে আমাদের কোনো মৌলিক অধিকার যদি খর্ব হয়, তাহলে আর্টিকেল 32-র আন্ডারে আমরা কিন্তু সেই মৌলিক অধিকার যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে। 5টা রিটের কথা আমাদের রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সোসোরারি, কিউরন্টো। এই 5টা রিট কিন্তু আমাদের রয়েছে। নেক্সট আমি যদি চলে আসছি, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। যেরকম আমরা রাষ্ট্রের কাছ থেকে অধিকার পাচ্ছি, তেমনি কিন্তু আমাদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের কথা আমাদের উল্লেখ করা রয়েছে কিন্তু পার্ট 4A-তে।
ফান্ডামেন্টাল ডিউটিতে আর্টিকেল 51A সেটা যখন গঠন হয়েছিল সেই সময় আমাদের 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, কারণ 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাইট টু এডুকেশন এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটির অংশ। মাথায় রাখবে, এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের অংশ। আমি এখানে বলতে ভুলে গেছিলাম, এই যে আর্টিকেল 21A এটা কিন্তু একটু মাথায় রাখবে। এখানে কিন্তু বলা হচ্ছে রাইট টু এডুকেশনের কিন্তু আমাদের এখানে অংশ রয়েছে। আচ্ছা, তো হ্যাঁ, তো ডিউটিস আমাদের রয়েছে, মাথায় রাখবে ডিউটিস কোন কমিটির রেকমেন্ডেশনে? সর্দার সোয়ারান সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু এটি অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো কি কি অধিকার আমাদের রয়েছে আমরা একটু দেখে নিই এক এক করে। তাহলে দেখো, প্রথম আমাদের রয়েছে যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় পতাকা, জাতীয় গান, সেটিকে কিন্তু সবসময় আমাদের সংরক্ষণ করতে হবে, সেটিকে সবসময় মেনে চলতে হবে, সেটি ডিসরেসপেক্ট করলে চলবে না। 2 নম্বর রয়েছে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যে সংগ্রাম, তাতে আমরা যেন অনুপ্রাণিত হই, আমরা যেন সংবিধানটা মেনে চলি। 3 নম্বর আমাদের রয়েছে আমাদের সার্বভৌমত্ব, একতা বা ঐক্যতা রয়েছে, সেটাকে যেন আমরা সবসময় রেসপেক্ট করি। আমরা ভিন্ন অনেক কিছু, কিন্তু ভিন্ন ভাষা, ভিন্ন জাতি, ভিন্ন জায়গার লোকেরা রয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে ইউনিটিটা রয়েছে এটা যেন সবসময় বজায় থাকে, ব্রাদারহুডের কথা বলা হচ্ছে। 4 নম্বর, যদি দেশের কোনোদিনও আমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেশের কাজে আমাকে উত্তীর্ণ হতে হবে, বা দেশের প্রয়োজন হলে আমি দেশকে সব সময়তেই প্রথম রাখবো, এবং যে কোনো রকমের ন্যাশনাল সার্ভিসে আমি দেশের সাথে থাকবো। 5 নম্বর কি রয়েছে? 5 নম্বর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের এত ভাষা, এত জাতি, এত বর্ণ কিন্তু রয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ভারতীয়। তো এই যে ভ্রাতৃয়তার কথা আমাদের এখানে বলা হচ্ছে। 6 নম্বর কি রয়েছে? আমাদের একটা কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, ভারতের তো একটা সংস্কৃতি রয়েছে, মরালিটি রয়েছে, তো সেটাকে সবসময় প্রোটেক্ট করা, সেটাকে কনজার্ভ করার কথা বলা হচ্ছে। 7 নম্বর কি বলা হচ্ছে? 7 নম্বর বলছে আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে, যেরকম ফরেস্ট, লেক, রিভার, ওয়াইল্ড লাইফ, সেটাকে প্রোটেক্ট করা, সেটাকে সংরক্ষণ করা, এবং অবশ্যই যারা প্রাণী রয়েছে, অ্যানিমালস রয়েছে, তাদের প্রতি সহানুভূতি দেখানো। 8 নম্বর রয়েছে অবশ্যই আমরা যেন বিজ্ঞান মানসিকতার হই, যেন আমরা সবসময় সবকিছুকে প্রশ্ন করি, যেন আমরা কোনো রকমের সুপারস্টেশনে বিলিভ না করি, এবং তার পাশাপাশি যেন আমাদের মানবতাবাদেও যেন আমাদের জ্ঞান থাকে। 9 নম্বর বলা হচ্ছে কোনো রকম সরকারি সম্পত্তি আমরা নষ্ট করব না, এবং কোনো ধরনের ভায়োলেন্স আমরা করব না, এবং অবশ্যই 10 নম্বরটা কিন্তু আমাদের বলা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ভালো করার, এককভাবে ভালো করার, কারণ এককভাবে ভালো করলে কিন্তু আমরা দেশেরও কিন্তু নাম উজ্জ্বল করতে পারবো। তাহলে এই হচ্ছে 10টা কিন্তু আমাদের রয়েছে, এবং তার পাশাপাশি তোমরা জানো যে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি, 11তম যে ফান্ডামেন্টাল ডিউটি, সেটা কখন অ্যাড করা হচ্ছে? সেটা কিন্তু 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল আমার ফান্ডামেন্টাল ডিউটি। এবার আসছি আমি ডিপিএসপি তে। এবার আমরা চলে আসছি তাহলে ডিপিএসপি তে, ডিপিএসপি প্রিন্সিপাল। তাহলে দেখো, আমরা এবার দেখব ডিপিএসপি যে প্রিন্সিপাল রয়েছে, সেই ডিপিএসপি প্রিন্সিপালে আমাদের কি কি রয়েছে। তাহলে দেখো, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 রয়েছে আমাদের বিভিন্ন ডিপিএসপি প্রিন্সিপাল। এই ডিপিএসপি প্রিন্সিপাল আমরা কোথা থেকে নিয়েছি? আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা কিন্তু এই ডিপিএসপি প্রিন্সিপাল গুলোকে নিয়েছি। ঠিক, কারেক্ট। আচ্ছা, এই ডিপিএসপি প্রিন্সিপালের কথা আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই পার্ট 4-এ। ডিপিএসপি কে আমরা 3 ভাগে জেনারেলি ভাগ করতে পারি, তোমরা জানো সবাই। গান্ধীয়ান, লিবারাল ইন্টেলেকচুয়াল, উদারনীতি, এবং তার সাথে সাথে সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিকবাদ। আচ্ছা, এগুলো জেনারেলি কেন দেয়া হয়েছে সংবিধানে? কারণ দেয়া হয়েছে যে এই ডিপিএসপি প্রিন্সিপালের মধ্যে থেকে যদি সরকার আইন তৈরি করে তাহলে একটা কল্যাণমূলক রাষ্ট্রের সূচনা করা যেতে পারে, তাই তো? তাহলে ওয়েলফেয়ার স্টেট, এই ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্ট, সেটা আমরা ডিপিএসপি থেকে পাই, যে এই যে নীতিগুলো বা এই প্রিন্সিপাল গুলোকে যদি রাজ্যগুলো বাস্তবায়িত করে আইন হিসেবে বা পলিসির মাধ্যমে, তাহলে কিন্তু একটা কল্যাণমূলক রাষ্ট্রের সূচনা করা যেতে পারে।
তাহলে এটাকে কিন্তু আমরা বলছি ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। তাহলে আমরা কি কি রয়েছে, তাহলে আর্টিকেল 36 এ আমাদের রয়েছে রাজ্যের সংজ্ঞা, 37 এ আমাদের রয়েছে যে যদি এই নীতিগুলোকে আমরা বাস্তবায়িত করি, এনফোর্স করি, তাহলে একটা কল্যাণমূলক রাষ্ট্রের সূচনা করা যেতে পারে। আর্টিকেল 38 এ রয়েছে আমাদের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক জাস্টিসের কথা। 38(9) এ রয়েছে প্রিন্সিপাল অফ পলিসিগুলো যে প্রিন্সিপাল রয়েছে। 39 আমাদের রয়েছে ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার, যারা গরিব রয়েছে, যারা 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 আর কি আইনি সহায়তা, যাদের খরচা, কারণ দেখো আইনের তো খরচাটা অনেক বেশি, জাস্টিস পাওয়ার ইন্ডিয়াতে খরচা অনেক বেশি, তো যাতে যারা আইনি সহায়তা পায় তার কথা উল্লেখ রয়েছে। আর্টিকেল 40 তে আমাদের পঞ্চায়েতের কথা রয়েছে। আর্টিকেল 41 এ আমাদের ওয়েলফেয়ার, কল্যাণমূলক সরকারের কথা বলছে। আর্টিকেল 42 তে যেন কাজ করার জন্য, কাজ করার তো একটা কন্ডিশন চাই, যেন কাজ করার কন্ডিশন থাকে, তার সাথে সাথে মেটারনিটি রিলিফের কথা এখানে বলা হচ্ছে। আর্টিকেল 43 কিন্তু বলা হচ্ছে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম স্যালারি পাওয়ার মানুষের দরকার রয়েছে, এবং তার সাথে সাথে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং যাতে লোকের থাকে। 43 এতে রয়েছে ওয়ার্কাররা যেন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারেন। 43 বিতে রয়েছে প্রমোশন অফ কোঅপারেটিভস, যে কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি এর কথা বলছে। 44 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ইউনিফর্ম সিভিল কোড, ভারতের সকলের জন্য যেন এক আইন থাকে। আর্টিকেল 45 রয়েছে যতক্ষণ না বাচ্চার বয়স 6 বছর হচ্ছে তার লালন পালন শিক্ষার যে অধিকারগুলো রয়েছে সেইগুলো, আর্লি চাইল্ডহুড কেয়ার। 46 এ রয়েছে আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা বাকি যারা সংখ্যালঘু রয়েছে তাদের যাতে আমরা ওয়েলফেয়ার করতে পারি, তাদের যাতে উন্নতি করতে পারি। 47 আমাদের রয়েছে যেন ভারতের সবার পাবলিক হেলথ বা নিউট্রিশন, যাতে সঠিক পুষ্টি, যাতে সঠিক মাপে থাকে। 48 এ রয়েছে আমাদের এগ্রিকালচার বা আমাদের যে আমি শিশু বলছি, আমাদের যে কৃষি কাজ বা আমাদের যে পশুপালন রয়েছে সেটা যেন আধুনিক মতে হয়, আধুনিক ধারাতে হয়। 48 এ রয়েছে এনভায়রনমেন্ট এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। 49 এ আমাদের রয়েছে আমাদের যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেটাকে সংরক্ষণ করা, কনজার্ভ করা। আর্টিকেল 50 তে আমাদের রয়েছে যেন বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার থেকে যেন আলাদা থাকে, যেন কোনোভাবেই আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাকে প্রভাবিত না করতে পারে। এবং 51 এ কিন্তু রয়েছে আমাদের বিদেশ নীতি, বলতে পারো আমরা সবসময় ভারত একটা শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তি এবং সিকিউরিটির কথা বলি। এবং খেয়াল রাখবে এই যে আর্টিকেল গুলো দেখছো তোমরা, এগুলো সবই ডিপিএসপির আর্টিকেল, এইগুলো কিন্তু আমাদের সংবিধান গঠনের সময় কিন্তু ছিল না, এইগুলো সংবিধানে পরবর্তীকালে যোগ করা হয়। যেরকম তোমরা দেখবে আর্টিকেল 13 ক্লজ 2 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হচ্ছে, আর্টিকেল 39 ক্লজ এফ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 39A 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 43A তে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে আমরা বলছিলাম সমবায় সমিতি, 43B কোঅপারেটিভ সোসাইটি, এটা 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। আর্টিকেল 45 যেটা এখন আমরা বলছি যে 6 বছর বাচ্চার না হচ্ছে তার পুষ্টির, তার আহারের দায়িত্ব রয়েছে, তো আগে এটা ছিল 6 থেকে 14 বছরের বাচ্চার শিক্ষার অধিকার, যেহেতু সেটা 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা রাইট টু এডুকেশনে গ্রহণ করে নিয়েছি, তাহলে এর কথা কিন্তু এখন আর বলা হচ্ছে না। এবং 48A এটা কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপার। এবার আমরা চলে আসছি পার্লিয়ামেন্টের ব্যাপারে। দেখো পার্লিয়ামেন্টের ব্যাপারটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা জানি যে আমাদের যে ইউনিয়ন, এই ইউনিয়নের কথা বলা রয়েছে পার্ট 5-এ। পার্ট 5-এ আমাদের ইউনিয়নের কথা বলা রয়েছে। আমরা ইউনিয়ন বলতে পারো যে ইউনিয়ন যারা লেজিসলেচার, মানে আমাদের যে আইনসভা, সেই আইনসভাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। রাষ্ট্রপতি, লোকসভা যেটাকে আমরা বলছি লোয়ার হাউস বা হাউস অফ দ্য পিপল, রাজ্যসভা যেটাকে আমরা বলছি আপার হাউস বা কাউন্সিল অফ স্টেট, 3 ভাগে ভাগ করতে পারি। মাথায় রাখবে রাষ্ট্রপতি তিনি কিন্তু লোকসভার সদস্য না, রাজ্যসভার সদস্য না, তাও তিনি আইনসভার সদস্য। কেন? কারণ কোনো একটা বিল ততক্ষণ আইন হবে না যতক্ষণ না সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর পাচ্ছে। নেক্সট চলে আসছি আমরা কম্পোজিশন। তাহলে লোকসভা সদস্য সংখ্যা কি রয়েছে, তাহলে খেয়াল রাখবে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা মানে ম্যাক্সিমাম মেম্বার কিন্তু রয়েছে 550, যার মধ্যে 530 জন আসছে রাজ্য থেকে ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে। তোমরা জানো যে আমাদের এই 2024-এ লোকসভা নির্বাচন গেল, আমরা সবাই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের যে কনস্টিটিউয়েন্সি, আমাদের যে
যে ভোটার বুথ, সেখান থেকে আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে আমরা আমাদের যে এমপি তাদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে জিতিয়েছি, তিনি আমাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন কোথায়, লোকসভাতে বা রাজ্যসভাতে, সরি মানে এটা লোকসভারই কথা হচ্ছে, লোকসভাতে প্রতিনিধিত্ব করছে। এবং 20 জন যে সদস্য তারা কোথা থেকে আসে, তারা কিন্তু আসে কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে, এখানেও ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন হয়। তাহলে এটা কিন্তু হয় অন দ্য বেসিস অফ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি। মাথায় রাখবে আমাদের টেরিটরিকে কনস্টিটিউয়েন্সি হিসেবে ভাগ করা হয়। আমরা দেখো সবাই তো একই মানে একটা জায়গাতেই ভোট দিতে যাই না, সবাই আলাদা আলাদা জায়গাতে ভোট দিতে যাই। তাহলে এই যে আমাদের টেরিটরিটা রয়েছে সেটাকে এমন ভাবে ভাগ করা হচ্ছে যাতে আমাদের টেরিটরির জন্য একজন প্রতিনিধি থাকে, ঠিক আছে। এবং মাথায় রাখবে যে আগে 2 জন সদস্য তারা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু মেম্বার থেকে নমিনেট হতেন, কিন্তু 104তম সংশোধনী আইনে এই প্রক্রিয়াটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আর কাউকে নমিনেট করা হয় না। ভালো করে কিন্তু এটি খেয়াল। এবারে আমরা চলে যাচ্ছি তাহলে রাজ্যসভাতে। তাহলে রাজ্যসভায় দেখো সর্বোচ্চ সংখ্যা 250, যার মধ্যে 238 জন আসছে রাজ্য থেকে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে, এবং মাথায় রাখবে 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করছে, নমিনেট করছে। ইলেকশন কিভাবে হয় মাথায় রাখবে, ইলেকশনের ব্যাপারে কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে যে ইলেকশন হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এবং ইনডাইরেক্ট ইলেকশন, কারণ আমরা সরাসরি রাজ্যসভার ইলেকশনে অংশগ্রহণ করতে পারি না। এবং মাথায় রাখবে সবকটা ইউনিয়ন টেরিটরি অংশগ্রহণ করে না, সেই সব ইউনিয়ন টেরিটরি গুলো অংশগ্রহণ করে যাদের আইনসভা রয়েছে, যেরকম দিল্লি, পন্ডিচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাজ্যসভা। এবার যদি আমরা দেখি কম্পেয়ার করে লোকসভা রাজ্যসভার ক্ষমতা, তাহলে তোমরা দেখতে পারবে সেখানেও কিন্তু কিছু ডিফারেন্সেস রয়েছে। যেরকম দেখো এটা হচ্ছে লোকসভা রাজ্যসভার সমান ক্ষমতা, লোকসভা রাজ্যসভার সমান ক্ষমতা কিসে কিসে রয়েছে, ইলেকশন অ্যান্ড ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়ার ইলেকশন প্রক্রিয়ায় উভয় হাউসের মেম্বাররা অংশগ্রহণ করে। আইন বানানোর ক্ষমতা লোকসভা রাজ্যসভার দুজনার রয়েছে। এমার্জেন্সি অ্যাপ্রুভ করা, মাথায় রাখবে অ্যাপ্রুভ, আমি কিন্তু এমার্জেন্সি রিভোক বা ক্যান্সেলেশন বলছি না, অ্যাপ্রুভ করার ক্ষেত্রে, উপরাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে, অর্ডিন্যান্সের অ্যাপ্রুভালের ক্ষেত্রে, এবং আমাদের যত সাংবিধানিক সংস্থা রয়েছে তারা যে তাদের বার্ষিক রিপোর্ট সেটা কিন্তু উভয় হাউসেই দিচ্ছে, লোকসভাতেও রাজ্যসভাতেও। কিন্তু কোথায় লোকসভার ক্ষমতা বেশি, মানি বিল, জানো তোমরা মানি বিল একমাত্র পেশ করা হয় লোকসভাতে। মানি বিল রাজ্যসভা না অ্যামেন্ড করতে পারে না রিজেক্ট করতে পারে, শুধুমাত্র তারা কিন্তু সেটিকে রেকমেন্ড করতে পারে, মানে শুধুমাত্র পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ লোকসভা মানতেও পারে নাও মানতে পারে, এবং রাজ্যসভার কাছে 14 দিন সময় রয়েছে মানি বিলে কোনো একটা ডিসিশন নেওয়ার। ফিনান্সিয়াল বিল, মাথায় রাখবে ফিনান্সিয়াল বিলও 2 ধরনের হয়। ফিনান্সিয়াল বিল 1, এটা কিন্তু শুধুমাত্র লোকসভাতে পেশ করা হয়। জয়েন্ট সিটিং, মাথায় রাখবে জয়েন্ট সিটিং এর ক্ষেত্রেও জয়েন্ট সিটিংটা ডাকবে লোকসভার স্পিকার। ন্যাশনাল ইমার্জেন্সি এন্ড করার ক্ষেত্রে, রিভোক করার ক্ষেত্রে লোকসভার একার ক্ষমতা রয়েছে। বাজেট রাজ্যসভা ডিসকাস করতে পারে, কিন্তু বাজেটে ভোট করতে পারবে না। এবং কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এই অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স মোশন, এটা কিন্তু একমাত্র পাশ হয় লোকসভাতে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টারের কথা। আর্টিকেল 75-এ প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছে কে? অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি যাকে খুশি তাকে অ্যাপয়েন্ট করতে পারে? একদমই না। যেই পলিটিক্যাল পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সেই পলিটিক্যাল পার্টি লিডারকে আহ্বান জানাতে হবে রাষ্ট্রপতিকে লোকসভাতে সরকার গঠন করার জন্য। সেই পলিটিক্যাল পার্টির লিডারই হচ্ছে প্রাইম মিনিস্টার। যদি কোনো পলিটিক্যাল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে যেই পলিটিক্যাল পার্টিটা সর্বোচ্চ ভোট পেয়েছে, যেই পলিটিক্যাল পার্টিটা লার্জেস্ট ভোট পেয়েছে, সেই পলিটিক্যাল পার্টির লিডারকে আহ্বান জানাবে এবং তাকে 1 মাস সময় দেবে। 1 মাসের মধ্যে তিনি যেন সংখ্যাগরিষ্ঠতা প্রুভ করে দেখায়, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, পাওয়ার এন্ড ফাংশন। মাথায় রাখবে প্রাইম মিনিস্টারের কিছু ক্ষমতা রয়েছে, যেরকম কে কোন মন্ত্রিত্ব পদ পাবে, পোর্টফোলিও, এটা নির্ধারণ করে প্রাইম মিনিস্টার। সব লোকসভা রাজ্যসভা সদস্যরা তো আর মিনিস্টার হয় না, তাহলে কে মিনিস্টার হবে সেটাও কিন্তু নির্ধারণ করে কে? নির্ধারণ করছে প্রাইম মিনিস্টার। তার সাথে সাথে কাউন্সিল অফ মিনিস্টারের যে অ্যাক্টিভিটি রয়েছে সেইগুলোকে গাইডও করছে প্রাইম মিনিস্টার, কারণ প্রাইম মিনিস্টার লিডার অফ কাউন্সিল অফ মিনিস্টার। নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে সম্পর্ক।
মাথায় রাখবে আজকে রাষ্ট্রপতির যে কোনো ধরনের ইনফরমেশন যদি লাগে তাহলে সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? সেটা কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। তাছাড়া ইম্পর্টেন্ট যারা অফিসিয়াল রয়েছে তাদেরও কিন্তু অ্যাপয়েন্ট করা হচ্ছে। অ্যাপয়েন্ট কে করছে? অ্যাপয়েন্ট করছে আমাদের প্রাইম মিনিস্টার, মানে সরি, অ্যাপয়েন্ট প্রাইম মিনিস্টার করছে না, মানে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করছে। ফিনান্স কমিশন, ইউপিএসসির মেম্বার, চেয়ারম্যান, ইলেকশন কমিশনার বা আদার ইলেকশন কমিশনার সব অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি, কিন্তু রেকমেন্ড কে করছে? রেকমেন্ড করছে আমাদের প্রাইম মিনিস্টার। পার্লামেন্টের সাথে মাথায় রাখবে তিনি হচ্ছে আমাদের লোকসভার সরকার, যে লোকসভাতে যে সরকার চলছে রুলিং পার্টি, তিনি সেই পলিটিক্যাল পার্টির লিডার, তার সাথে সাথে লোকসভারও কিন্তু লিডার। তার পাশাপাশি এই যে লোকসভা বা রাজ্যসভা পার্লামেন্টের যে সেশন, অধিবেশন, এই অধিবেশন ডাকা এবং অধিবেশন শেষ করা এই দুটোই করে রাষ্ট্রপতি, কিন্তু কার নির্দেশে? প্রাইম মিনিস্টারের নির্দেশে। তিনি লোকসভার যখন 5 বছর হয়ে যায় তখন লোকসভাকে ডিসলভ করে দিয়ে নতুন নির্বাচনের জন্য আহ্বানও জানায় রাষ্ট্রপতি, কার নির্দেশে? প্রাইম মিনিস্টারের নির্দেশে। এবং গুরুত্বপূর্ণ যে পলিসিগুলো, আইনগুলো, সেইগুলো কিন্তু অ্যানাউন্স করেও ফ্লোরে প্রাইম মিনিস্টার। এই আর্টিকেলগুলো একটু খেয়াল রাখবে। আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইসে চলবে রাষ্ট্রপতি। আর্টিকেল 75 প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট, তার সাথে সাথে যারা অন্যান্য কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তাদেরও কিন্তু অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের নির্দেশে। প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টারের সর্বোচ্চ সংখ্যা যেন লোকসভার টোটাল সংখ্যার 15% বেশি না হয়, এটাও কিন্তু খেয়াল রাখবে। এটা 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই আইনটিকে রাখা হয়েছে। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টাররা, প্রাইম মিনিস্টাররা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ, যৌথভাবে, কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এককভাবে তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, কারণ রাষ্ট্রপতি যে কোনো সময় তাদেরকে ডিসমিস করতে পারে। এই ডিসমিস যে রাষ্ট্রপতি করবে এরও কিন্তু রেকমেন্ডেশন দিচ্ছে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এবং একজন ব্যক্তি, সে প্রাইম মিনিস্টার হোক বা কাউন্সিল অফ মিনিস্টার হোক, সে যদি সে নয় লোকসভা থেকে হবে নয় রাজ্যসভা থেকে হবে। মাথায় রাখবে প্রাইম মিনিস্টার কিন্তু রাজ্যসভা থেকেও হতে পারে, কিন্তু সে যদি উভয় হাউসে না যেতে তাহলেও সে প্রাইম মিনিস্টার হতে পারে, কোনো মিনিস্টার হতে পারে। শর্ত হচ্ছে 6 মাসের মধ্যে তাকে ইলেক্টেড হতে হবে ইন আইদার হাউস অফ পার্লামেন্ট। এবার চলে আসছি আমরা রাজ্যে। দেখো, রাজ্যতে মাথায় রাখবে আমাদের বাইক্যামেরাল স্ট্রাকচার কিন্তু রয়েছে কেন্দ্রের ক্ষেত্রে, লোকসভা রাজ্যসভা, কিন্তু রাজ্যের ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু একটু আলাদা। রাজ্যের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে যে রাজ্যতে ইউনিক্যামেরাল মানে একটা কক্ষ হতে পারে, বাইক্যামেরাল 2 কক্ষ হতে পারে। বেশিরভাগ রাজ্যে কিন্তু আমাদের ইউনিক্যামেরাল স্ট্রাকচারই রয়েছে। বেশিরভাগ রাজ্যে মানে সবকটা রাজ্যে ইউনিক্যামেরাল তো রয়েছেই রয়েছে। ইউনিক্যামেরাল হলে হচ্ছে আমাদের যদি একখানা কক্ষ হয় তাহলে শুধুমাত্র বিধানসভা থাকবে। বাইক্যামেরাল স্ট্রাকচার এই কটা রাজ্যে রয়েছে, আন্ধ্রা, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ইউপি। সেখানে যদি 2খানা কক্ষ হয় তাহলে বিধানসভা থাকবেই, তার পাশাপাশি বিধান পরিষদের কথা বলা আছে। এবং স্টেট লেজিসলেচারের কিন্তু অংশ রাজ্যপাল, গভর্নর। আচ্ছা, এবার আমি চলে আসছি গভর্নর। মাথায় রাখবে আর্টিকেল 153 তে গভর্নরের কথা উল্লেখ আছে। আচ্ছা, তাছাড়া আর কিছু উল্লেখ আছে? হ্যাঁ, বলছে প্রত্যেকটা রাজ্যে একটা গভর্নর হতে পারে, কিন্তু আবার 7th অ্যামেন্ডমেন্ট একটা বলা হচ্ছে যে একটা কমন গভর্নরও হতে পারে দুটো বা তার অধিকাংশ রাজ্যের ক্ষেত্রে। অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি, এবং অ্যাপয়েন্টমেন্টের বা রিমুভালের কোনো প্রক্রিয়ার কথা উল্লেখ নেই। রাষ্ট্রপতি যখন তখন তাকে রিমুভ করতে পারে, প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, কারণ প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন। কোয়ালিফিকেশন, দুটো কোয়ালিফিকেশন কথা উল্লেখ আছে। নাগরিক হতে হবে, বয়স হতে হবে 35 বছর বা তার ঊর্ধ্বে। কিন্তু মাথায় রাখবে সরকারিয়া কমিশনের দুটো রেকমেন্ডেশন আছে গভর্নরের অ্যাপয়েন্টমেন্টে। তিনি যেন সেই রাজ্য থেকে না হন, রাজ্যের বাইরে থেকে তাকে হতে হবে, এবং অবশ্যই তার অ্যাপয়েন্টমেন্টের পরে তিনি যেন কোনো পলিটিক্যাল কোনো রকমের রাজনীতির সাথে জড়িয়ে না পড়ে, এবং অবশ্যই তার সাথে সাথে যখন তাকে অ্যাপয়েন্ট করা হবে তখন চিফ মিনিস্টারের সাথে যেন কনসাল্ট করা হয়। এবার চলে আসছি আমি ইন্টারস্টেট কাউন্সিলে। মাথায় রাখবে এটা অনেক পরীক্ষাতে বিভিন্ন রকম আসে। ইন্টারস্টেট কাউন্সিল মাথায় রাখবে সাংবিধানিক সংস্থা, আর্টিকেল 263 তে কথা উল্লেখ করা আছে। ইন্টারস্টেট কাউন্সিল কি? রাজ্য কেন্দ্র সম্পর্কেতে যদি কোনো রকমের আমরা মানে রাজ্য কেন্দ্রর মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা হয়, কোনো ধরনের ইস্যু হয়, কোনো একটা কমন বিষয় নিয়ে যদি ঝামেলা হয়, তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে বসে আলোচনার মাধ্যমে সলভ করতে পারে কে? সলভ করতে পারে হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল। ইন্টারস্টেট কাউন্সিলের সদস্যকে
চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, সবকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সদস্য, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী সদস্য, লেফটেন্যান্ট গভর্নররাও কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, ইন্টারস্টেট কাউন্সিল হচ্ছে রাজ্য কেন্দ্র সম্পর্ককে ভালো করার জন্য বা রাজ্য কেন্দ্রের মধ্যে যদি কোনো ঝামেলা হয় সেই ঝামেলাকে বসে মেটানোর জন্য। নেক্সট মাথায় রাখবে, চলে আসছি আমি, সেটা হচ্ছে আমাদের এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন তোমরা জানো যে আমাদের কিন্তু 3 ধরনের এমার্জেন্সি রয়েছে। আর্টিকেল 352 তে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা 3 বার আপাতত ঘোষণা করা হয়েছে, তোমরা জানো। একটা 1962 থেকে 68, 1971 এবং আরেকটি কবে 1975 থেকে 77। নেক্সট আমাদের রয়েছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি অনেকবারই সবকটা রাজ্যে ঘোষণা করা হয়েছে। একটা কেস মাথায় রাখবে স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে, কেসটা হচ্ছে এসআর বোমাই মামলা। ফিনান্সিয়াল এমার্জেন্সি এখন অব্দি একবারও ঘোষণা করা হয়নি, যার উল্লেখ আছে 360-এ। ঠিক আছে, এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে মাথায় রাখবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে নেওয়া হয়েছে। তার পাশাপাশি জার্মানির ওয়েমার রিপাবলিক, কারণ এমার্জেন্সির সময় আমাদের সবকটা মৌলিক অধিকারকে করে দেওয়া হয় সাসপেন্ড, শুধু দুটো আর্টিকেল ছাড়া। কি সেই দুটো আর্টিকেল? সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। এই যে প্রভিশনটা, এটা নেওয়া হয়েছে জার্মানির ওয়েমার রিপাবলিক থেকে। মাথায় রাখবে ন্যাশনাল এমার্জেন্সি লাগু কে করে, প্রোক্লেম কে করে? প্রোক্লেম করে রাষ্ট্রপতি, অ্যাপ্রুভাল কে দেয়? পার্লামেন্ট, এবং এটি চলতে পারে কত? অনির্দিষ্ট কালের জন্য, ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। স্টেট এমার্জেন্সিও প্রোক্লেম করে রাষ্ট্রপতি, অ্যাপ্রুভ করে পার্লামেন্ট, চলতে পারে ম্যাক্সিমাম 3 বছর। ফিনান্সিয়াল এমার্জেন্সি অ্যাপ্রুভ করে রাষ্ট্রপতি, লাগু করে রাষ্ট্রপতি, প্রোক্লেম করে রাষ্ট্রপতি, এবং একবার যদি পার্লামেন্ট অ্যাপ্রুভ করে দেয় তাহলে বারবার অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই। 6 মাস করে অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিতে হয়, এটার ডিউরেশন বাড়ানোর জন্য। কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি একবার পার্লামেন্ট অ্যাপ্রুভ করে দেয় তাহলে বারবার অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন নেই, এবং এটা চলতে পারে অনির্দিষ্ট কালের জন্য। চলে আসছি আমি পঞ্চায়েতি ব্যবস্থাতে। পঞ্চায়েতি ব্যবস্থা তোমরা আশা করি এখানে দেখতে পাচ্ছ যে পঞ্চায়েতি ব্যবস্থাটা আমাদের কিন্তু রয়েছে যে 1882 তে লোকাল সেলফ গভর্নমেন্টের রেজলিউশন হয়েছে 1919 সালে। মন্টেক চেমসফোর্ড রিফর্মের মধ্যে দিয়ে পঞ্চায়েতি রাজ আরো গড়ে উঠেছে, এবং এখানে আর্টিকেল 40 তোমরা জানো ডিপিএসপি প্রিন্সিপালে কিন্তু বলা হচ্ছে পঞ্চায়েত গঠন করার কথা, এবং এই কমিটিগুলো কিন্তু গঠন করা হয়েছে। কমিটিগুলোর রেকমেন্ডেশন গুলো ভালো করে পড়বে তোমরা। প্রথম কমিটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। 3 টায়ার পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলে। কি পঞ্চায়েত ব্যবস্থা? প্রথম হচ্ছে গ্রাম লেভেলে ভিলেজ পঞ্চায়েত, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, তার উপরের লেভেলে হচ্ছে জেলা পরিষদ। তারপরে তোমরা জানো 1977-এ অশোক মেহতা কমিটি অ্যাপয়েন্ট করা হয়। এই অশোক মেহতা কমিটি কিন্তু আবার 2 টায়ার পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলে। 2 টায়ার, ঠিক আছে, মন্ডল পঞ্চায়েত, জেলা পরিষদ। জিভিকে রাও কমিটি, পরবর্তীকালে এলএন সিংভি কমিটি, এবং তারই পরিপ্রেক্ষিতে তোমরা জানো 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পঞ্চায়েতি ব্যবস্থা অ্যাড করা হয়। পার্ট 11 শিডিউল তোমাদের অ্যাড করা হয়েছে, যেখানে 11 শিডিউলে পঞ্চায়েতকে 29টা কাজ করতে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমাদের যে মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটিও মাথায় রাখবে 3 ধরনের রয়েছে। নগর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত সেই সব এলাকার ক্ষেত্রে যেইগুলো এখন গ্রাম রয়েছে কিন্তু আস্তে আস্তে শহরের দিকে পাল্টাচ্ছে। নেক্সট মিউনিসিপাল কাউন্সিল, ছোট শহরের ক্ষেত্রে, স্মল আরবান এরিয়া, এবং আমাদের রয়েছে মিউনিসিপাল কর্পোরেশন, এটা লার্জ আরবান এরিয়া। এবং তার সাথে সাথে খেয়াল রাখতে হবে আমাদের যে মিউনিসিপ্যালিটি 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়। 12th শিডিউলে মিউনিসিপ্যালিটির কাজ সম্পর্কে আলোচনা করা রয়েছে, এবং মিউনিসিপ্যালিটিকে 18টা কাজ করতে কিন্তু বলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। দেখো এটা আমাদের জুডিশিয়াল স্ট্রাকচার, মাথায় রাখবে যে প্রথমেই আমাদের রয়েছে হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট 124 থেকে 147 পার্ট 5, হাইকোর্ট 214 থেকে 231 পার্ট 6, সাবঅর্ডিনেট কোর্ট বা লোয়ার কোর্ট তোমরা বলতে পারো, এটিও কিন্তু রয়েছে পার্ট 6 এ 233 থেকে 237। এবার এখানে আমি তোমাদের কম্পারিজন করে দিয়ে দিয়েছি, যেরকম আমি কিছু কিছু বলে দিই। যেরকম সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের প্রাইমারি কোর্ট, রাজ্যের ক্ষেত্রে রয়েছে আমাদের হাইকোর্ট। আর্টিকেল আগেই বলে দিয়েছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে। এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পাশাপাশি 33টা আদার জাজ রয়েছে এবং হাইকোর্টে একজন প্রধান বিচারপতি থাকে। কোর্ট সুপ্রিম কোর্ট একটাই রয়েছে, আমাদের হাইকোর্ট এখন 25টা রয়েছে। কিন্তু দেখো 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু বলা হচ্ছে একটা কমন হাইকোর্ট গঠন হতে পারে একটা বা তার অধিকাংশ রাজ্যের ক্ষেত্রে, বা একটা কমন হাইকোর্ট গঠন হতে পারে একটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে, যেরকম ক্যালকাটা হাইকোর্ট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং আন্দামান অ্যান্ড নিকোবরের ক্ষেত্রে। সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন আমাদের সব কটা যে দেশের সমস্ত কোর্টে সুপ্রিম কোর্ট যা বলবে সমস্ত কোর্টকে মানতে হবে, এবং এই হাইকোর্ট কিন্তু সেই কোর্টের মানে সেই রাজ্যের যে এখতিয়ার সেই এখতিয়ারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। রিট একদম আর্টিকেল 32 তে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে, হাইকোর্ট রিট ইস্যু করতে পারে, কিন্তু মাথায় রাখবে হাইকোর্টে রিট ইস্যু করার ক্ষমতা 226-এ সুপ্রিম কোর্টের থেকে বেশি, কারণ হাইকোর্ট রিট ইস্যু করতে পারে ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রেও, অন্য কোনো লিগ্যাল রাইট যদি আমাদের খর্ব হয় তার ক্ষেত্রে। কোয়ালিফিকেশন, ভারতের নাগরিক হতে হবে, হাইকোর্টের জাজ হতে হবে 5 বছর, হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে 10 বছর এবং রাষ্ট্রপতির নজরে একজন বিশিষ্ট জাজ হতে হবে। হাইকোর্টের ক্ষেত্রে ভারতের নাগরিক হতে হবে, 10 বছর টেরিটরি অফ ইন্ডিয়াতে চাকরি করতে হবে জুডিশিয়াল অফিসার হিসেবে, যেরকম ডিস্ট্রিক্ট জাজ হলো, লোক আদালত হলো, ন্যায় আদালত হলো, বা হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে 10 বছরের জন্য। অ্যাপয়েন্টমেন্ট কে করবে? দুটোর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করবে রাষ্ট্রপতি। মাথায় রাখবে কলিজিয়াম একটা ইম্পর্টেন্ট ভূমিকা কিন্তু এখানে পালন করে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কলিজিয়ামে 4 জন সিনিয়র মোস্ট জাজ থাকে, হাইকোর্টের ক্ষেত্রেও কলিজিয়াম রয়েছে, হাইকোর্টের ক্ষেত্রে কলিজিয়ামে কিন্তু 2 জন সিনিয়র মোস্ট জাজ থাকে। ঠিক আছে, যেটা তোমাদের আগে বললাম, এখন 34টা জাজ রয়েছে, হাইকোর্টের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে অন্য অন্য রয়েছে। রিটায়ারমেন্ট মাথায় রাখবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65, হাইকোর্টের ক্ষেত্রে 62, কোনো সময়কালের কথা কিন্তু উল্লেখ করা নেই। রিমুভাল এন্ড ট্রান্সফার মাথায় রাখবে, রিমুভ কে করবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট 2 জন জাজকে রিমুভ করবে রাষ্ট্রপতি। পার্লামেন্ট একটা পাশ করে আর কি, 2/3 মেজরিটিতে একটা বিল পাশ করে, তার ভিত্তিতে বাদ দেয়া হয়। দুটো কারণের জন্য বাদ দেয়া হয়, মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, দুটোর ক্ষেত্রেই সেম প্রক্রিয়া। স্যালারি অ্যালাওয়েন্সেস মাথায় রাখবে, সুপ্রিম কোর্টের জাজরা স্যালারি পায় বা পেনশন পায় কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, হাইকোর্টের জাজরা স্যালারি পাচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, কিন্তু পেনশন পাচ্ছে আবার কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট চলেছি আমি ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। মাথায় রাখবে যে কেন্দ্রের যে পরীক্ষা, একটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, গ্রুপ এ, গ্রুপ বি সার্ভিসেস এর জন্য রয়েছে ইউপিএসসি, রাজ্যের জন্য রয়েছে আমাদের স্টেট পিএসসি। অর্থ কমিশন রয়েছে, ফিনান্স কমিশনের কথা, যে রাজ্য কেন্দ্রের মধ্যে যে অর্থনৈতিক বন্টন তার ব্যাপারে আলোচনা করছে ফিনান্স কমিশন, কোন কোন জিনিসে কেন্দ্র ট্যাক্স বসাবে, কোন কোন জিনিসে রাজ্য ট্যাক্স বসাবে। এবং এটা খেয়াল রাখবে যে আমাদের 16 ফিনান্স কমিশন কিন্তু গঠন করা হয়ে গেছে, যার চেয়ারম্যান হবেন আরভিন্দ পাঙ্গারিয়া। ইনি আগে নীতি আয়োগের সাথে যুক্ত ছিলেন। 148 অডিটিং করা, বিভিন্ন যে ফান্ড আছে সরকারের, কনসোলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, বাকি যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো অডিটিং করে হচ্ছে ক্যাগ, এবং গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের কথা উল্লেখ আছে আমাদের 279A তে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পুরো বিষয়, পুড়িয়ে দিলাম তোমাদেরকে, একটা রিভিশনের মতো পুড়িয়ে দিলাম। আশা করি শেষ মুহূর্তে এটা তোমরা দেখে গেলে কিছুটা হলেও সাহায্য পাবে। ভালো করে সবাই এক্সাম দিও, গুড লাক সবাইকে এক্সামের জন্য, একদম চিল করো, ভালো করে এক্সাম দাও এবং ফাটিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্তই রাখছি, পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে।